Hi there, good morning. Welcome to my live class. Okay, if you can hear me and if you can hear me and see me, then comment here yes. Unfortunately, some of my friends called me online and the line got disconnected, and I just messaged him that I'm taking online class. Don't call me right now. Okay, Merchant, walaikum salam. Rashid, walaikum salam. Moriam Khan, I can see. Sir, কেমন আছেন? Yes. Pronoy Das, ভালো আছি, তুমি কেমন আছো? Tisha, good morning. Aki, how are you? I'm fine. Thank you. Orpita Gosham, yes, I can hear you. Rashid and Masud Rana. হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? How are you everybody? So let me know whether everything is going smoothly or not. So if something is wrong with you, then you can comment here and you can let us know. Then with the authority of our school and college, we will try to do something for you. So you can share anything with all of us. So how are you everybody? So here is a nice typical summer day. So you can say right. দেখতে পাচ্ছ, যখন বাইরে রোদ থাকবে তখন আমরা কিন্তু এই টিপিক্যাল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, কারণ এখন কিন্তু একটা গ্রীষ্মের ডে, তাই না? দেখো বাইরে রোদে কিন্তু ঝলঝল করতেছে। সো এইরকম সিনারিওকে আমরা টিপিক্যাল বলে থাকি। হ্যাঁ, আমি আগেও ব্যাখ্যা করেছিলাম যে টিপিক্যাল ওয়ার্ডটা TYPICAL টিপিক্যাল আমরা যখন সো দেখা যায় যেহেতু আজকে একটি গ্রীষ্মের দিন, আজকে একটি গ্রীষ্মের মধ্যে সানি, বাইরের রোদ ঝলঝল করছে। সো গ্রীষ্মের দিনে তো আসলে এটাই আমরা এক্সপেক্ট করি, তাই না? সো এইরকম সিচুয়েশনকে আমরা টিপিক্যাল সামার ডে। আবার বৃষ্টির দিনে যখন বৃষ্টি হবে, বৃষ্টি থাকবে, ওটাকে আমরা বলবো টিপিক্যাল রেইনি ডে। হ্যাঁ, তেমনি যে কুয়াকাটা যেটা প্যাসেজ রয়েছে ফার্স্ট পেপার, ওখানে বলা হয়েছিল যে টিপিক্যাল বিউটি কুয়াকাটা সম্পর্কে। এখন কুয়াকাটা তো আসলেই একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ একটি এরিয়া, তাই না? ওখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, that will be full of beauty on nature is very normal, and that's why the writer wrote on the page that typical beauty of Kuakata. হ্যাঁ, তো টিপিক্যাল ওয়ার্ডটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, we can use this word in this way. So আজকে আমরা যেটি পড়বো আমি একটু আলোচনা করে দিই। আজকে আমরা কি পড়বো, তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমরা একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিছু বোর্ড কোয়েশ্চেন করে আমরা চলে যাব সিম্পল কমপ্লেক্স এবং কমপ্লিটিং বোর্ড কোয়েশ্চেন, তারপর একটি কুইজ থাকবে। আর তোমাদের সাথে আমি নতুন একটি জিনিস শেয়ার করব। দেখতে পাচ্ছ এটি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, একটু সমস্যা করতেছে, আমি একটু ঠিক করে নেই। ওকে, আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আশা করি এখন ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে আল জাজিরা চ্যানেল। এটি ইউটিউব চ্যানেল। এটি কিভাবে দেখতে হয়, কি করতে হয়, এই বিস্তারিত আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটির শেষে। সাথে থাকো, এনজয় করতে থাকো। এখানে আমরা শেয়ার করে দিব কিভাবে ইউটিউবে তোমরা এরকম লাইভ চ্যানেল দেখতে পারবে, কিভাবে বেনিফিটেড হবে, এই ব্যাপারে কিছু বলবো। মনে হয় যে কম্পিউটার স্ক্রিনটা কাঁপতেছে, সো মাঝে মাঝে এমন হয়, আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা আমরা ক্লাস শেষে তোমাদেরকে দেখাবো আমি। অ্যান্ড এই যে ইউটিউব চ্যানেলটা, আই হ্যাভ বিন ফলোয়িং আল জাজিরা চ্যানেল ফর মোর দ্যান 3 ইয়ার্স। 3 বছরেরও বেশি হয়ে গেছে আমি এই আল জাজিরা চ্যানেলটি আমি দেখি। আমার খুব ফেভারিট একটি চ্যানেল, ইংলিশ চ্যানেল। এটি আমাকে অনেক হেল্প করেছে টু ডেভেলপ মাই ইংলিশ স্কিল।
সো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে তোমরাও এটির থেকে উপকৃত হতে পারবে। হ্যাঁ, সো চলো আমরা আজকে শুরু করে দিই। আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স, যেটি এইচএসসি যারা রয়েছে তাদের 4 নাম্বার এসে থাকে। এখানে 3 প্যাটার্নের প্রশ্ন থাকে। প্যাটার্ন 1, এই পাশে বোর্ড কোশ্চেন থাকবে, এই পাশে একটি শূন্যস্থান থাকবে, এটি করতে হয়। দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে এই পাশে শূন্যস্থান থাকবে আর এটি পড়ে তোমরা এখানে অ্যান্সার লিখবে। আর থার্ড প্যাটার্ন হচ্ছে এইদিকে কোশ্চেন, এইদিকে কোশ্চেন, দুটি পড়ে মাঝখানে গেস করে তোমরা অ্যান্সার লিখতে হবে। এখন আজকে আমরা যেটি পড়ব বিকজ সম্পর্কে। দেখো, বিকজ মানে কারণ, এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্সের একটি কি, এটি দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করে থাকি। কমপ্লেক্স বাংলা যাকে জটিল বাক্য বলে। দেখো, এটি বোর্ড কোয়েশ্চেন এসেছিল এইচএসসিতে, একটু চেষ্টা করে দেখো তোমরা করতে পারো কি না। 21 February ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার লাইফ বিকজ, এই যে 21শে ফেব্রুয়ারিটা আমরা সবাই জানি ভাষা শহীদ, এই অনেক ভাষা শহীদেরা এখানে শহীদ হয়েছিল। এই 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের রেড লেটার মানে স্মরণীয় দিন ইন আওয়ার লাইফ। কারণটা কি, এটি সংক্ষেপে লিখে দাও, সম্পূর্ণ অ্যান্সার লেখা লাগবে না। কারণ কি কারণে এটি আমাদের এত স্মরণীয়? বিকজ, এটি কিন্তু বিকজ দিয়ে এসেছে এইচএসসিতে। এটি কি কেউ বলতে পারবে এটি কি হতে পারে? 21শে ফেব্রুয়ারি কেন আমাদের জন্য এতটা স্মরণীয় দিন? Why this is considered as a red letter day in the history of Bangladesh? Because many people died for our mother language. হ্যাঁ, কারণ কি অনেক মানুষ ডাইড, তারা মারা গিয়েছিল আমাদের মাতৃভাষার জন্য। হ্যাঁ, ফাইন, এটা দিলেও হয়ে যাবে, নো প্রবলেম। যেহেতু সে ডাইড কথাটি ব্যবহার করেছে, সে পাস্ট ফরম্যাটে নিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা, এটি আমি একটু দেখিয়ে দিই। এটি এখানে দেওয়া রয়েছে। কারণ কি, কারণ যেহেতু 21শে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, এই জন্য এখানে নির্দিষ্ট করে অর্থে দিনের আগে আমরা অন ব্যবহার করি। সো অন দিস ডে, ওই দিনে উই শেড ব্লাড, আমরা ঝরিয়েছিলাম কি, রক্ত, ফর আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য। এখানে একটি খেয়াল করো, এই যে শ্যাড, শ্যাড যে শব্দটি, ওয়ার্ডটি, এটি কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়, ভার্ব হিসাবেও হয়। দেখো এখানে দেওয়া আছে ইংলিশ টু ইংলিশ ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে শ্যাড টিয়ার্স, শ্যাড ব্লাড, শ্যাড লাইট। মানে শ্যাড, এই যে টিয়ার্স মানে চোখের জল, চোখের জল ছড়া মানে ঝরানো, তারপর রক্ত ঝরানো, তারপর লাইট আলো ঝরানো, মানে শ্যাড দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি। উই শ্যাড এ ফিউ টিয়ার্স অ্যাট হার ডটার্স ওয়েডিং, সে তার কন্যার, মানে তোমাদের মা, তোমার মনে করো যারা এখানে আচ্ছা যাক ডটার রয়েছে, তাদের মা কি করলো, তার কন্যার বিয়েতে চোখের পানি ঝরালো। তারপর এখানে এই অর্থে আমরা শ্যাড ব্যবহার করে থাকি। তোমরা যদি এসব ডিকশনারি ব্যবহার করা শিখো, তোমরা অনেক ভালোভাবে করতে পারবে। উই শ্যাড, শ্যাডের প্রেজেন্টও শ্যাড, পাস্টও শ্যাড, পাস্ট পার্টিসিপলও শ্যাড, সবখানেই শ্যাড। উই শ্যাড ব্লাড ফর আওয়ার মাদার টাং। তাহলে এটা করে দেখাও। 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে বিকজ অন দিস ডে, কারণ এই দিনে, যখন এরকম নির্দিষ্ট দিন থাকবে তখন আমরা অন দিস ডে দিয়ে শুরু করব। কারণ এই দিনে কি হয়েছে? এটা হচ্ছে আমাদের বিজয় দিবস, মনে রাখবে। ইন্ডিপেন্ডেন্স ডে 26শে মার্চ। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট বলে সবাই আমরা স্বাধীন হতে চাই। আর ভিক্টোরি মানে কি, বিজয়। হ্যাঁ, আর 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। হ্যাঁ, মরিয়মেরটিও হয়েছে, ফাইন। স্যাক্রিফাইসড হবে বিকজ মেনি পিপল স্যাক্রিফিকেশন হয় না, উই গট আওয়ার ভিক্টোরি। হ্যাঁ, কারণ অন দিস ডে উই গট আওয়ার ভিক্টোরি। হ্যাঁ, তিশা সাহা, ফাইন। উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই তো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। উই অ্যাচিভ আওয়ার অন দিস ডে উই শেড। হ্যাঁ, ফাইন হয়েছে। দেখো এখানে কি দেওয়া রয়েছে, কারণটা কি, উই অ্যাচিভ, আমরা অ্যাচিভ, এখানে পাস্ট করা হয়েছে যেহেতু এটা পুরনোর কথা বলা, অতীতের কথা বলা হচ্ছে। উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, আমরা ইন্ডিপেন্ডেন্স আমরা অর্জন করেছিলাম। তারপর
চলে যাই আমরা অ্যাজ দিয়ে। দেখো অ্যাজ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটি সিম্বল। এখানেও আমরা অ্যাজ মানে কারণ যেহেতু বুঝাই। যেমন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু এই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে এই কৃষির উপর। এখানে দেখো এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, এই জন্যে এখানে অ্যাজ দেওয়া রয়েছে। তাহলে এখানেও আমরা প্রেজেন্ট ফর্মের চেষ্টা করব দেওয়ার, যেহেতু আমাদের ইকোনমি নির্ভর করে কৃষির উপর। তো আমাদের যে চিন্তা করো বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, আমাদের এনভায়রনমেন্টটাও কি, আমাদের অর্থনীতি যেহেতু এই কৃষির উপর নির্ভর করে, আমাদের কি করা উচিত, এই কৃষিকেই কিন্তু আমাদের সব মানে এটা যত্ন করা উচিত, বা কৃষিকে ইনভেস্ট করা উচিত, বা কৃষিকে বেশি কেয়ার করা উচিত। হ্যাঁ, এই জাতীয় কিছু লিখতে হবে। এটা ইংরেজিতে জাস্ট তোমার কনভার্ট করে লিখতে হবে বাংলাটাকে। আমাদের কৃষি নিয়ে বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু তার অর্থনীতি নির্ভর করে এই কৃষির উপর। এখানে বলা হচ্ছে, দেখো বলে দিচ্ছি, যেহেতু তার অর্থনীতি নির্ভর করে কৃষির উপর, সো বলা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। এই যে এগ্রিকালচারাল যে সেক্টরগুলো রয়েছে শুড বি ডেভেলপড, এগুলো কি করা উচিত, আরও ডেভেলপ উন্নয়ন সাধন করা উচিত। এভাবে আমরা শিখে ফেললাম। আমরা অ্যাজ দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও করেছি, আবার কমপ্লিটিং সেন্টেন্সও করলাম। এখন আমরা চলে যাব আমরা যেটা সিন্স দিয়ে কিভাবে করতে হয় সেই ব্যাপারে একটু দেখাবো। উই শুড ইনভেস্ট মোর অ্যান্ড মোর, হ্যাঁ রাইট, তাসমিয়া, উই শুড গিভ মোর ইম্পর্টেন্স অন ইট। তিশাও হয়েছে, জাকিরও হয়েছে, অনেক ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম রামপ্রসাদ স্যারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যারকে যে এইভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্যে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো, সো এখন আমরা দেখব সিন্স দিয়ে। আমরা অলরেডি শিখেছি সিন্স দিয়ে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলাম। এখন সিন্স দিয়েও দেখা যায় যে কমপ্লিটিং সেন্টেন্সে এসে থাকে। সো আমরা একটু এখানে রাইট ফর্ম অফ ভার্বস একটু নিয়মগুলো দেখি। দেখো, যখন সিন্স থাকে, হ্যাঁ, একটি সেন্টেন্সের মধ্যে সিন্সের অনেক রকম ব্যবহার রয়েছে। এর মধ্যে আমি একটি ব্যবহার নিয়ে কথা বলবো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, যাকে আমরা V1 বলে থাকি, অথবা প্রেজেন্ট পারফেক্ট, এখানে হ্যাভ অ্যাজ প্লাস V3। দেখো প্রেজেন্টের যদি কিছু থাকে তারপর সিন্স থাকলে এরপরে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়, মানে V2। তো খেয়াল করো, ইট ইজ অ্যাবাউট 5 years, এটা অলমোস্ট কত বছর, 5 বছর হয়ে গেছে। সিন্স আই সি হিম, এই সি এর জায়গায় এখানে কি বসবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। এখানে কি বসবে, অ্যান্সারটি কি হবে, সঠিক অ্যান্সার কি হবে? ইট ইজ অ্যাবাউট 5 years, প্রায় কিন্তু 5 বছর হয়ে গেল। সিন্স আই ড্যাশ হিম, আমি তাকে যে দেখেছি। এটি যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ রয়েছে, সিন্সের পরে ভার্বের V2 হওয়ার কথা, তাহলে এটি কি হবে? এটি কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সঠিক, তোমরা সঠিকটি উত্তর করতে পেরেছো। এখানে কিন্তু স হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারলাম যে সিন্স দিয়ে যদি সেন্টেন্স মেক করতে হয় তখন তোমরা সিন্সের অপর পাশে এইভাবেই তোমরা এটি করবে, স দিতে পারো। তারপর আরেকটি দেখো, 3 years হ্যাভ পাস্ট। আচ্ছা, স্ক্রিনটি আমি একটু স্ক্রিনটি ঠিক করে দেই, স্ক্রিনটি সম্ভবত কাঁপছে। আচ্ছা, আবারও কাঁপতেছে স্ক্রিনটি, মাঝে মাঝে এমন হয় স্ক্রিনটি কাঁপতে থাকে, ওই ক্ষেত্রে একটু ঘুরিয়ে দিতে হয়। ও, একই প্রবলেম বারবার করতেছে, আমাকে একটু সময় দাও।
আশা করি এখন আরও ভালো দেখতে পাচ্ছ। দেখো, তারপর আরও একটি রয়েছে 3 years have passed, এখানে 3 বছর হয়ে গেছে সিন্স মাই ব্রাদার ড্যাশ টু আমেরিকা। তো এখানে কিন্তু আমি কি করলাম, আমি বলেছিলাম সিন্সের এক পাশে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, আবার কি হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। এই দেখো এখানে কিন্তু হ্যাভ পাস্ট রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। 3 years have passed since my brother dashed to America, এখানে কি হবে, এই গোটি কি হয়ে যাবে, হ্যাঁ গোটি কিন্তু এখানে ওয়েন্ট হয়ে যাবে, রাইট? তোমরা বুঝতে পেরেছো? তাহলে সিন্স দিয়ে কিন্তু আমরা এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি, তারপর আমরা রাইট ফর্ম অফ ভার্বসেও আসতে পারে, আবার অনেকভাবেই কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও আসতে পারে, আবার কানেক্টরেও কিন্তু সিন্স আসে। এই সিন্সের ব্যবহারটি কিন্তু হিউজ ব্যবহার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি সবগুলো গ্রামারকে নিয়ে এই জিনিসটি বুঝিয়ে দিতে। দেখো, তারপর আরেকটি ব্যবহার রয়েছে, যদি পাস্ট ইনডিফিনিট যাকে আমরা V2 বলে থাকি, ওই ক্ষেত্রে তারপর যদি সিন্স থাকে দেন পাস্ট পারফেক্ট হয়, মানে হ্যাড হবে তারপর ভার্বের V3 যেটি ফর্ম ওটি হয়ে থাকে। হ্যাঁ, দেখো, ইট ওয়াজ 2 years, এটা প্রায় 2 বছর হয়ে গেল সিন্স উই ড্যাশ ইচ আদার, মানে আমরা আমাদেরকে যখন দেখেছি প্রায় 2 বছর হয়ে গেছে। সো এই ক্ষেত্রে কি হবে, হ্যাঁ রাইট, তিশা সঠিক হয়েছে, হ্যাঁ গুড মর্নিং নীলনয়ন, ওয়েন্ট টু আমেরিকা, রাইট, আবদুল্লাহ সঠিক হয়েছে। না, হ্যাভ সিন, মরিয়ম হ্যাভ সিন কিন্তু হবে না, আমি বলেছি এখানে পাস্ট পারফেক্ট হবে, ফার্স্টে হবে হ্যাড তারপর ভার্বের V3। মনে রাখবে পাস্টের ক্ষেত্রে পাস্ট যদি ইনডিফিনিট হয় এর পরবর্তী পাস্ট পারফেক্ট হবে, আর যদি প্রেজেন্ট রিলেটেড কিছু থাকে তাহলে এর বিপরীত পাশে পাস্ট ইনডিফিনিট হবে, রাইট, হ্যাড সিন হবে এখানে। হ্যাড সিন, আচ্ছা। তারপর দেখো মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর হয়ে গেছে সিন্স দে কাম টু আওয়ার হাউস, তারা আমাদের যে বাসায় এসেছিল এটি প্রায় অলমোস্ট অনেক বছর হয়ে গেছে। এখানে কিন্তু কাম রয়েছে, দেখি তোমরা কামটি করতে পারো কিনা। এই কামের পাস্ট পার্টিসিপল কি হবে? ওকে ওকে নীলান, ওকে ইটস ফাইন, থ্যাংক ইউ। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছরই কিন্তু হয়ে গেল সিন্স দে কাম টু আওয়ার হাউস, তারা আমাদের বাসা যখন এসেছিল তার থেকে কিন্তু অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এটি পেরেছো, খুবই ভালো লাগলো। খেয়াল করো, দেখো এই কাম, কাম একটি শব্দ, এটি কিন্তু প্রেজেন্টে হয় কাম, এর পাস্টে হয় খেইম, CAME খেইম, বাট পাস্ট পার্টিসিপলে কিন্তু আবার খাম হয় COME। এটি একটু ট্রিকি, একটু খেয়াল রাখবে। সো দেখো এই সিন্স দিয়ে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স হয়, সিন্স দে হ্যাড নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, যেহেতু তাদের আর কোনো প্রশ্নই ছিল না আলোচনা করার, দে এন্ডেড দ্য মিটিং, তারা এই মিটিংটি কি করেছে, সমাপ্ত করেছে। আবার দেখো টাইম হ্যাজ ইটস উইংস, টাইমের সময় কিন্তু নিজেরই পাখা রয়েছে। ইট ওয়াজ 5 years সিন্স উই, এটি তো অলরেডি আমরা করেছি, সিন্স উই কি হবে, উই হ্যাড মেট লাস্ট, কারণ যেহেতু এখানে পাস্ট রয়েছে আমরা হ্যাড মেট, মেটের ক্ষেত্রে MET হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটি করে দেখাতে পারো। আচ্ছা, অন্য একটি দেখিয়ে দিই আমি, এইটি করো। আর্লি রাইজিং গিভস এ ম্যান ইনাফ ফ্রি টাইম, সকালবেলা যারা ঘুম থেকে উঠে সেই সমস্ত মানুষদের কিন্তু অনেক বেশি ফ্রি টাইম পায় তারা। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি আর্লি রাইজার, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। দেখো সিন্সের পরে কমা রয়েছে, তারপর এটি কি হবে, এটি কিন্তু ব্যতিক্রম, এটি কিন্তু ওই ধারার নয়। যেহেতু আমি একজন আর্লি রাইজার, মানে আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি, ওই ক্ষেত্রে এটি কি হবে,
I can get lots of time to do work. মার্চেন লিখেছে I can get lot of time, I get enough time for doing. জাকারিয়া হ্যাঁ মোটামুটি সবগুলি হবে, নো প্রবলেম। তোমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি বলা হচ্ছে, I can enjoy my free time। এখানে তোমরা যারা CAN দিয়ে করেছো তাদেরগুলো কিন্তু হবে, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠি I can enjoy my free time, আমি সকালবেলা আমার ফ্রি টাইম উপভোগ করতে পারি। Early rising is a very good habit. Okay, let me share something. Early rising is a very good habit. I personally wake up at 6 a.m. and I'm not that early riser, but I try to wake up early in the morning, and I love to do some physical exercise, and doing physical exercise makes us fit. So in this corona pandemic, my suggestion is wake up early in the morning and enjoy the fresh air of the morning and do some physical exercise that will make you fit and make you well prepared to fight against coronavirus, and that will obviously improve your immune system, and that's very important for everyone. Okay, so আমরা করে ফেললাম। এখন আমরা চলে যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। দেখতে পাচ্ছ এটি কোয়েশ্চেন নাম্বার 6 এসে থাকে। আমি আরেকটু একবার বলে রাখি, যেহেতু আমরা আগে ওইগুলো বারবার পড়েছি। কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটি সাবজেক্ট হয়, আর কি হয়, দুইটি ফাইনিট ভার্ব হয়। কমপ্লেক্সেও ঠিক দুইটি সাবজেক্ট দুইটি ফাইনিট ভার্ব, আর সিম্পলে একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। আর কম্পাউন্ডে যেটি হয়, কখনো কখনো দুইটি সাবজেক্টের মধ্যে একটি, যদি দুই প্লেসে একই ব্যক্তি থাকে একই সাবজেক্ট থাকে, আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্বকে আমরা হাইড করে রাখতে পারি। এখানে ভার্ব থাকলে দো অল দো হবে, ডেসপাইট ইনস্পাইট অফ হবে। আর এখানে কম্পাউন্ডে অর আদারওয়াইজ থাকলে কমপ্লেক্সে ইফ নেগেটিভ আনলেস হবে, আর সিম্পলে উইদাউট ভার্বের আইএনজি। কম্পাউন্ডে অ্যান্ড থাকলে ইফ অ্যাফার্মেটিভ আর বাই ভার্বের আইএনজি। সাবজেক্ট যদি একই হয় অ্যান্ড থাকে, আমরা হোয়েন অ্যাজ সিন্স দিয়ে করতে পারি ভার্বের আইএনজি। এখানে আমরা চাইলে বিকজ অফ দিয়েও করতে পারি, ডিউ টু করতে পারি। এগুলো নিচে নিয়ম রয়েছে, আমরা দেখাবো। সাবজেক্ট ভিন্ন যখন থাকবে তখন অ্যাট দ্য টাইম অফ পজিটিভ ভার্বের আইএনজি। আর এখানে এগুলো কিন্তু কানেক্টরেও আসে। দেখো অ্যান্ড হচ্ছে যোগ করার অর্থে, বিপরীতার্থক অর্থে, বাট এটি দো অল দো ডেসপাইট ইনস্পাইট, আর কারণ বুঝাতে সিন্স অ্যাজ, শর্ত বুঝাতে ইফ আনলেস আদারওয়াইজ। আর এই যে বিকজ অফ ডিউ টু এগুলো কিন্তু কারণ বুঝাতে ব্যবহৃত হয়। আর কমপ্লেক্সে এই যে যতগুলো রয়েছে WH কোয়েশ্চেন, এগুলো এখানে ইনক্লুডিং হাউ, এটি একটি এক্সেপশনাল, এগুলো কিন্তু WH কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এবং এগুলো হচ্ছে কি কমপ্লেক্স, এই দ্যাটও কমপ্লেক্সের সিম্বল। সো আজকে আমরা করব নতুন একটি জিনিস, এবং খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি দেখতে পাচ্ছ 6 নম্বর। এটি থেকে কিন্তু এইচএসসিতে প্রায় সময় প্রশ্ন আসে। দেখো, যখন একটি সেন্টেন্সে এই ভেরি কথাটি থাকবে এবং ডট 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 অ্যান্ড থাকবে এবং নেগেটিভ থাকবে, মানে না বোধক থাকবে, ওই ক্ষেত্রে কমপ্লেক্স করার জন্য আমরা ভেরির প্লেসে সো বসাবো, অ্যান্ডের প্লেসে দ্যাট বসাবো, আর সিম্পল করার সময় টু ডট 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 টু। এই টু টু দুটি প্রোনাউন্সিয়েশনই সেম, ঠিক আছে, বাট বানানের মধ্যে আমরা ভিন্নতা দেখতে পারি। আর এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, যদি এই এক পাশে প্রেজেন্ট ভার্ব হয় মানে V1, অন্য পাশে কিন্তু ক্যান, উইল, শ্যাল এগুলো হয়। আর যদি পাস্ট ভার্ব থাকে, V2 থাকে, ওই ক্ষেত্রে অন্য পাশে কুড, উড, শুড ব্যবহৃত হয়। তো খেয়াল করো, যখন সেম সাবজেক্ট হয়, সো একটা দেখো উদাহরণ, হি ইজ ভেরি অনেস্ট। এখানে ভেরি, সে হচ্ছে খুব সৎ, অ্যান্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব, এবং সে কি ব্রাইব মানে ঘুষ নিবে না। দেখো এখানে ভেরি রয়েছে, অ্যান্ড রয়েছে, ভেরি ডট ডট অ্যান্ড, তারপর এখানে ইজ থাকার কারণে, প্রেজেন্ট হওয়ার কারণে উইল হয়েছে, আর এখানে নট রয়েছে, নেগেটিভ। হ্যাঁ, আবার এইদিকে দেখো, তাহলে আমরা এই যে এই নিয়মটির সাথে দেখো আমরা এটিএম দিলে কেটে দেই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো এই যে নেগেটিভ শর্ত পূরণ করেছে। আবার এটিকে যখন তোমরা কমপ্লেক্স করবে, এই হি ইজ ভেরি প্লেসে আমি সো বসিয়েছি অনেস্ট, অ্যান্ডের প্লেসে বসিয়েছি দ্যাট, তারপর বাকি যা রয়েছে তা বসিয়েছি। হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব, সে ব্রাইব নিবে না। আর এই ক্ষেত্রে হি ইজ সো এর প্লেসে বসিয়েছি টু, হি ইজ টু অনেস্ট, আর দ্যাটের প্লেসে বসালাম টু, হি ইজ টু অনেস্ট টু
তারপর কিন্তু এই টু এর পরে দেখো অ্যাকসেপ্ট ব্রাইব চলে এসেছে, এর মানে এই টু এর পরে এই হি উইল নট এইটি কিন্তু আর ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আমরা সরাসরি নটের পরে যেটি রয়েছে আমরা অ্যাকসেপ্ট ব্রাইব আমরা নটের পরে এটি ব্যবহার করতে পারবো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তোমাদের জন্য একটি এক্সারসাইজ রয়েছে, এটি করে দেখাও। এই ক্ষেত্রে আমি ওয়াজ দিয়ে করেছি আর কুড। দ্য বয় ওয়াজ ভেরি লিটল অ্যান্ড হি কুডন্ট টাচ দ্য সিলিং। বয়টি এতই ছোট যে সে সিলিং টাচ করতে পারে না, মানে সিলিং মানে উপরে, এখানে ওয়াজ থাকার কারণে কুড হয়েছে। দেখো ভেরি অ্যান্ড, এটি তোমরা বুঝতে পারলে কমপ্লেক্স করে দেখিয়ে দাও এটি কি হবে। হ্যাঁ, জাকিরুল ইসলাম আমাকে কমেন্ট করেছে অ্যাফার্মেটিভ হলে কি করব। অ্যাফার্মেটিভ হলে কি করব এটি আমরা আজকেই করব। আমরা নেগেটিভ করা শেষ হয়ে গেলে আমরা অ্যাফার্মেটিভ করব। হ্যাঁ, ঠিক আছে। দ্য বয় ইজ সো লিটল দ্যাট হি কুডন্ট টাচ সিলিং, হি ইজ টু লিটল টু টাচ। ওয়াও, তাসমিয়া শেরিন কিন্তু খুব দ্রুত সে কমপ্লেক্স এবং সিম্পল দুটি অ্যান্সার করে দিয়েছে। থ্যাংক ইউ তাসমিয়া শেরিনকে, চেষ্টা করে সবসময় ভালো করার জন্যে। হ্যাঁ, রাইট, দ্য বয় ওয়াজ সো লিটল দ্যাট হি কুডন্ট টাচ দ্য। হ্যাঁ, তোমরা যারা লিখেছো তাদের কিন্তু সঠিক হয়েছে। দেখো দ্য বয়, এখানে দ্য বয় ওয়াজ ভেরি প্লেসে সো আর অ্যান্ডের প্লেসে দ্যাট। দ্য বয় ওয়াজ সো লিটল দ্যাট হি কুডন্ট টাচ দ্য সিলিং, এখানে কিন্তু নট রয়েছে। আর এই ক্ষেত্রে কি হবে না, দ্য বয় ইজ দিলে হবে না, মার্চেন্ট এখানে ওয়াজ ছিল, সো ওয়াজই লিখতে হবে। হ্যাঁ, রাইট, টু লিটল। আর এটি সিম্পল করে দেখাই দাও তাহলে বুঝবো যে ওকে হয়ে গেছে। হি ইজ টু অনেস্ট টু অ্যাকসেপ্ট ব্রাইব, সে এতই সৎ যে সে কি ঘুষ নেয় না, ব্রাইব নেয় না। এটি কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দ্য বয় ওয়াজ, এই সো এর প্লেসে কি হবে টু, দ্য বয় ওয়াজ টু লিটল, তারপর দ্যাটের প্লেসে টু, তারপর যে নটের পরে যা রয়েছে দেখো এটি কেটে দাও, টাচ দ্য সিলিং, টু টাচ দ্য সিলিং। হ্যাঁ, মানে নটের পরে যা রয়েছে সেটি বসিয়ে দিবে। দ্য বয় ওয়াজ টু লিটল টু টাচ দ্য সিলিং, সে এতই ছোট যে সে সিলিংটা টাচ করতে পারে না। এখানে তোমরা লক্ষ্য রাখবে যখন ওয়াজ থাকবে এদেরকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় তোমরা কুড ব্যবহার করবে, আবার এখানে ইজ থাকলে এখানে ক্যান ব্যবহার করবে, উইল ব্যবহার করবে, এইভাবে তোমরা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমার এগুলো হয়েছে, ধন্যবাদ। এখন একটু খেয়াল করো, এখানে কিন্তু এখানে ছিল সেম সাবজেক্ট, মানে হি ছিল, দ্য বয় ছিল, দ্য বয় ছিল। বাট যখন ডিফারেন্ট সাবজেক্ট হবে এটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বিকজ বিগত সালে এইচএসসিতে তোমাদের ডিফারেন্ট সাবজেক্ট যেগুলো ছিল ওগুলোই এসেছিল। এর মানে এটার উপর বেশি ফোকাস দিতে হবে। ডিফারেন্ট সাবজেক্ট যখন হয়, দেখো দ্য সাম এবং আই, তো দ্য সাম মানে অঙ্কটি ইজ ভেরি হার্ড, এতই কঠিন ছিল, এবং আই ক্যান্ট সলভ ইট, আমি এটা সলভ করতে পারিনি, সমাধান করতে পারিনি। দ্য সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যান্ট সলভ ইট। আর এই ক্ষেত্রে যখন তোমার ভিন্ন সাবজেক্ট থাকবে, ডিফারেন্ট সাবজেক্ট, দেখো দ্য সাম ইজ টু হার্ড, আমরা টু হার্ডের পরে তোমাকে যে ফর মি কথাটি যুক্ত করতে হবে, টু সলভ ইট। দ্য সাম ইজ টু হার্ড ফর মি, কারণ তুমি যদি এখানে ফর মি না লেখো, যখন তোমাকে এটি সিম্পল দিবে, বলবে যে এটি থেকে কমপ্লেক্স করে দেখাও অথবা কম্পাউন্ড করে দেখাও, তাহলে এই সামটি কি তোমার জন্যে নাকি ফর ইউ হবে, না ফর হিম হবে, নাকি ফর হার হবে, এটি কিন্তু আমরা বুঝতে পারবো না। আর বাট যদি ফর মি কথাটি উল্লেখ করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে এখানে মি মানে আই হবে। এবং খেয়াল করে দেখো, এই যে আমরা এইচএসসি বোর্ড কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এখানে কিন্তু সবগুলো এরকম ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে। দেখো দ্য রোস্ট, একটা রোস্ট, লুকড, এখানে পাস্ট, দ্য রোস্ট লুকড সো ডিলিশিয়াস, এতই সুস্বাদু লাগতেছিল, দ্যাট হি কুডন্ট রিজিস্ট দ্য টেম্পটেশন, সে এই লোভ সামলাতে পারলো না। এই যে এই শব্দ এটি আনা হয়েছে তোমাদের 2016 সালে ঢাকা বোর্ডে, যেটি প্রোনাউন রেফারেন্স এসেছিল একটা রোস্ট আর ডাকের গল্প, ওই গল্পটির একটি অংশ।
এই রোস্টটা মানে রানটা, হ্যাঁ, মুরগির রান বা হাঁসের রানটা এতই সুস্বাদু লাগতেছিল যে সে তার লোভ সামলাতে কিন্তু পারেনি। এটিকে সিম্পল করতে হবে। দেখো এখানে সাবজেক্ট ভিন্ন, দ্য রোস্ট এবং হি, তাহলে এখানে কি হবে? এখানে লুকড দিয়ে কিন্তু পাস্ট বুঝিয়েছে। হ্যাঁ, এটি কিন্তু এইচএসসির প্রশ্ন, দেখতে পাচ্ছ এটি এইচএসসিতে এসেছিল। সো আমি একদম সরাসরি এই নিয়মে যে এইচএসসি যেটি এসেছিলো আমি সেটি বই থেকে খুঁজে বের করে এখানে ইনক্লুড করে দিয়েছি, যাতে আমরা নিয়মের পাশাপাশি সরাসরি এইচএসসি বোর্ড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমাদের পড়াটুকু কতটুকু আসলে সার্থক হয়েছে, আমরা কতটুকু শিখতে পারলাম বাস্তবিকভাবে। ওয়ালাইকুম সালাম সাইফ আল সাদ, থ্যাংক ইউ ফর জয়নিং হিয়ার। The roast was too delicious for him, right? মরিয়ম খান কিন্তু সঠিক অ্যান্সারটি করেছে। ফর মি না, আবদুল্লাহ আল মামুন এখানে ফর মি দিলে হবে না। খেয়াল করো এখানে কি ছিল, এখানে ছিল হি ছিল। হ্যাঁ, একটু খেয়াল করো এখানে কি ছিল, হি ছিল। দ্য রোস্ট লুক সো ডিলিশিয়াস টু রেজিস্ট টেম্পটেশন। না, আমি বলেছি এখানে কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট, একটু খেয়াল করো এখানে সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট। এখানে রোস্ট হচ্ছে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু দুইটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট, ওই ক্ষেত্রে আমাকে উল্লেখ করে দিতে হবে কার কথা বলা হচ্ছে। আমি করে দেখিয়ে দিচ্ছি এটি। দ্য রোস্ট লুকড, এখানে সো এর প্লেসে টু ডিলিশিয়াস, তারপর যেহেতু এখানে হি রয়েছে আমি এখানে কি করব, ফর হিম কথাটি লিখতে হবে। আমাকে এখানে হি এর জন্যে ফর হিম কথাটি আমাকে লিখতে হবে, আমাকে এটি দিয়ে বুঝিয়ে দিতে হবে এটি এখানে ভিন্ন সাবজেক্ট রয়েছে। দ্য রোস্ট লুকড টু ডিলিশিয়াস ফর হিম টু রেজিস্ট টেম্পটেশন। আশা করি এখন বুঝতে পেরেছ। আর এটি করে দেখাও, ইন উইন্টার দ্য ওয়েদার ইজ টু কোল্ড ফর দ্যাম টু লিভ ইন দ্য নর্থ। হ্যাঁ, এটিকে কমপ্লেক্স করতে হবে, এটিও কিন্তু এইচএসসি কোয়েশ্চেন। মানে এই শীতকালে আসলে যে উত্তরবঙ্গ, যে যারা উত্তরবঙ্গে, আমি কিন্তু উত্তরবঙ্গে থেকে এসেছি, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমাকে উত্তরবঙ্গে থাকতে হয়েছে। ওখানে কিন্তু প্রচণ্ড শীত পড়ে উত্তরবঙ্গে, ওখানে আবহাওয়াটা একটু অন্য ধরনের। সো দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, ওরাই কিন্তু ফর দ্যাম দিয়েছে। এর মানে ওরা বলতে চাচ্ছে যে এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড নিয়ম, তোমাদের ফর দ্যাম থাকলে যে কি হবে, মানে দুইটি সাবজেক্ট হবে। ওরা আসলে চায় যে তোমরা এইভাবে শিখো, এই জন্য ওরা কোয়েশ্চেনগুলো এইভাবে সেট করেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এটি তোমাদের করতে হবে কমপ্লেক্স। ইন উইন্টার দ্য ওয়েদার ইজ টু কোল্ড ফর দ্যাম টু লিভ ইন দ্য নর্থ। এটিকে তোমাদের কমপ্লেক্স, ইন উইন্টার দ্য ওয়েদার ইজ সো কোল্ড ফর দ্যাম দ্যাট লিভ। নামানো হয়নি, কারণ তোমরা একটু খেয়াল করে দেখো, তাসমিয়া একটু ভুল হয়েছে। ইন উইন্টার দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট দে ক্যান্ট। হ্যাঁ, এই তো ধন্যবাদ মরিয়ম খানকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, সে সঠিক অ্যান্সারটি দিতে পেরেছে। দেখো এটি কি হবে, ইন উইন্টার দ্য ওয়েদার ইজ, এই টু এর জায়গায় হবে সো কোল্ড, তারপর এখানে যেহেতু ফর দ্যাম রয়েছে এখানে ফার্স্টে হবে দ্যাট, তারপর হবে দে ক্যান্ট লিভ ইন দ্য নর্থ। যেহেতু এখানে ইজ রয়েছে প্রেজেন্ট, এই জন্য আমরা ক্যান নট মানে ক্যান্ট ব্যবহার করব। শীতকালে ইন উইন্টার দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট দে ক্যান্ট লিভ ইন দ্য নর্থ। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো কোল্ড দ্যাট। এই যে জাকির, তিশা, আফরিয়া, আবদুল্লাহ, ধন্যবাদ মুকুল এবং মাসুদকে, তোমরা অ্যান্সারগুলো করেছ। আর আমাকে একজন প্রশ্ন করেছিল, এটি কিন্তু লাস্ট প্রশ্ন, তারপর আমরা চলে যাব আজকে আমাদের কুইজে। খেয়াল করো, যখন আমরা এতক্ষণ করলাম কি নেগেটিভ, তাই না, কিন্তু আমাদের কিন্তু অ্যাফার্মেটিভও থাকবে। খেয়াল করো, ভার্ব ডট ডট এন্ড যদি অ্যাফার্মেটিভ হয়, মানে কোনো ধরনের নট না থাকে, ওই ক্ষেত্রে যেটি হয় সো দ্যাটে আমরা অ্যাফার্মেটিভ বসাই, এবং সিম্পলের ক্ষেত্রে আমরা ইনাফ টু ব্যবহার করে থাকি। দে আর ভেরি রিচ, তারা অনেক রিচ, অনেক ধনী, এবং দে ক্যান বাই হেলিকপ্টার, তারা কিন্তু হেলিকপ্টার কিনতে পারে, তাদের এতটা তারা রিচ, তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই ভালো। দে আর সো রিচ দ্যাট দে ক্যান বাই হেলিকপ্টার। এখানে কিন্তু ক্যানের সাথে নট নেই, এতে করে তোমরা বুঝতে পারলে এটি অ্যাফার্মেটিভ, রাইট।
এখানেও কিন্তু ক্যানের পর নট নেই, এর মানে কি এটি অ্যাফার্মেটিভ। ওই ক্ষেত্রে তোমরা কি করবে, দে আর রিচ, এই দে আর সরাসরি সো না লিখে লিখবে রিচ, তারপর ইনাফ টু বাই হেলিকপ্টার, দে আর রিচ ইনাফ, দে আর রিচ ইনাফ টু বাই হেলিকপ্টার। তারা এতটাই ধনী যে তারা হেলিকপ্টার কেনার সামর্থ্য রাখে। দেখো এখানে কিন্তু আমি নট ব্যবহার করিনি, ইনাফ টু থাকলে পজিটিভ, টু ডট ডট টু থাকলে নেগেটিভ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ও আচ্ছা, তোমরা এটি করে দেখিয়ে দাও তাহলেই হবে। শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড শি গট ফার্স্ট ক্লাস। আচ্ছা, এটি না করলে হবে, তোমরা এটি পারবে আমি জানি। দেখো, শি ওয়াজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি গট ফার্স্ট ক্লাস, তাহলে তোমরা এটি সিম্পল করে দেখিয়ে দাও। সিম্পলটা কি হবে, সে এতই বুদ্ধিমান যে সে ফার্স্ট ক্লাস পেয়েছে। আর এটি খেয়াল রাখবে, এখানে টু এর পর কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, যদিও এখানে ভার্বের বেস ফর্ম থাকতে পারে নাও থাকতে পারে। আমি তোমাদেরকে অলরেডি ভার্বের বেস ফর্ম কাকে বলে এটি বলা শিখিয়েছি। শি ওয়াজ সো, হ্যাঁ তোমরা এটি সিম্পলটি করে দেখিয়ে দাও। সিম্পল কি হবে, দে আর রিচ ইনাফ টু বাই হেলিকপ্টার, শি ওয়াজ ইনাফ টু গেট ফার্স্ট। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ মাসুদ রানাকে, সঠিক অ্যান্সারটি করতে পেরেছ। দ্যাট সবার ফার্স্টে, দেন টু। হ্যাঁ, মরিয়ম, এখানে কিন্তু টু এর পর গেট শব্দটি লিখতে হবে। শি গট না, ইশরাত এখানে কিন্তু গট দিলে হবে না। মকুল, তোমরা এটি ভুল করেছ, আবদুল্লাহ সঠিক হয়েছে। এখানে একটু খেয়াল করো, তোমরা যেটি ভুল করতেছ বিষয়টি, এই ভুলটি একটু শুধরিয়ে নাও। শি ওয়াজ ইন্টেলিজেন্ট ইনাফ টু, মনে রাখবে এই টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। আমি তোমাদেরকে ইতিমধ্যে বেস ফর্ম শিখিয়েছি। বেস ফর্ম হচ্ছে এমন একটি ফর্ম যার সাথে এস ইএস কখনো যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না। ভার্বের জায়গায় প্রেজেন্ট ফর্ম বলি, প্রেজেন্ট ফর্মের পরেও ভিতরেও এস ইএস যখন থাকে না তখন তাকে আমরা বেস ফর্ম বলে থাকি। সো এই গটের বেস ফর্ম হচ্ছে যে গেট, এখানে গেট তোমাদের লিখতে হবে। একটু সাবধানতা অবলম্বন করলেই তোমরা সঠিকভাবে করতে পারবে। সো এই হলো আজকে পর্যন্ত। আমরা কালকেই আমরা লাস্ট সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লাসের, এটি কালকে হবে আমাদের লাস্ট ক্লাস। কালকে আমরা এগুলো করব ওয়ান, সো দ্যাট এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিয়ম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত সালে দেখো 10 বার এসেছে, আরও কিছু নিয়ম রয়েছে এখানে, WH কোশ্চেন কালকেই আমরা শেষ করে ফেলবো। সো কালকের টুমোরোজ ক্লাস উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অ্যান্ড আশা করি তোমরা কালকে উপস্থিত থাকবে। দেখো এখানে WH থেকে বিগত HSC বোর্ডে কতবার এসেছে, 14 বার এসেছে। আমরা এগুলো কালকে দেখিয়ে দিব তোমাদের এবং এই ক্লাসটি শেষ করে দিব। আর আজকে তোমরা চলে যাও আমাদের প্রতিদিনকার একটি কুইজের মধ্যে। এখানে বলা হচ্ছে আই হু ড্যাশ স্টুডেন্ট শুড স্টাডি অ্যাটেন্টিভলি। হ্যাঁ, কালকেই আমাদের গুরুত্বপূর্ণ ফাইনাল ক্লাস হবে। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স এবং কমপ্লিটিংয়ের আমরা কালকে লাস্ট ক্লাস নিব, তারপর আমরা একটা এক্সাম অ্যারেঞ্জ করব। ইয়েস, ধন্যবাদ আকিকে সুন্দর কমেন্ট করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্যে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন অ্যান্সার দেখতে পাচ্ছি, এক একজন এক একটা ABC সবই দিচ্ছে। হ্যাঁ, এক একজন এক এক ধরনের অ্যান্সার দিতেছে, খুব ভালো। এখানে আমরা ডাইভার্সিফিকেশন লক্ষ্য করতে পারলাম, ভালো। হ্যাঁ, কুইজটিতে সবাই পার্টিসিপেট করে দাও।
নীল আকাশ বি, আর তিশা আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি বেশিরভাগই ভুল করেছো, একমাত্র মরিয়ম, মোহাম্মদ মাসুদ রানা এবং নীল আকাশ এই তিনজনের অ্যান্সারটি সঠিক হয়েছে। এটি কিন্তু হবে ইজ হবে, হ্যাঁ, আই হু এম হবে। এটা কেন এম হবে আমি কুইজ শেষে আমি এটার ব্যাখ্যা দিয়ে দিব। এটা অ্যান্সারটি হবে এম। আচ্ছা, এখানে আফরিন সুলতানা পাখিও সঠিক অ্যান্সারটি করেছে। আচ্ছা, এবার তোমরা 2 নম্বরটি করো। হ্যাঁ, 2-এর কিন্তু মানে নাম্বার দিয়ে করতে হবে, এ বি সি ডি দিয়ে করতে হবে। হ্যাঁ, এক একজন একরকম অ্যান্সার করতেছে, ফাইন। হ্যাঁ, সঠিক অ্যান্সার হয়েছে, তোমরা বেশিরভাগ সঠিক অ্যান্সার করতে পেরেছো। হ্যাঁ, এর সঠিক অ্যান্সারটি কিন্তু হবে আর। হ্যাঁ, ইউ হু আর এ গার্ল শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস। এটি কেন আর হবে এটি আমি কিছুক্ষণ পরেই বুঝিয়ে দিব। আর এর মধ্যে চলে যাও নাম্বার 3, ফাইনাল কোয়েশ্চেনটি। এ পেয়ার অফ সিজার, এখানে এই যে SCISSOR এটা মানে হচ্ছে কেচি। হ্যাঁ, কেচি, সিজার কেচি। এসেনশিয়াল মানে প্রয়োজন, কার, ফর মি আমার জন্য এটা খুব দরকার, এরকম একটি কথা। লাস্ট ওয়ান। ও মাসুদ রহমান স্যার কে খুব ধন্যবাদ স্যারকে কমেন্ট করার জন্যে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এইভাবে স্যারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কোনো ভুলভ্রান্তি হলে বা কোনো রকম পরামর্শ লাগলে স্যাররা জাস্ট সহযোগিতা করবেন, কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। হ্যাঁ, রাইট। মকুল অ্যান্সার করেছে, মাসুদ করেছে, মরিয়ম করেছে, লিটন করেছে, তাসমিয়া, রিপন, রাশেদুল ফেরদাউস অ্যান্সার করেছে। মোহাম্মদ জাকির, লিটন পোল করেছে। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছি সানজিয়া আফরিন করেছে। আচ্ছা, আমি এই অ্যান্সারটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কামুন্নার, এটি কিন্তু সঠিক অ্যান্সারটি হবে ইজ। হ্যাঁ, এখন আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এগুলো কেন এমন হবে, খেয়াল করে দেখো। যখন সিঙ্গুলার নাউন হয় বা সিঙ্গুলার নাউনও হতে পারে বা সিঙ্গুলার যেটা প্রোনাউন, হ্যাঁ, ওই ক্ষেত্রে তারপর যদি হু, হুইচ, হোজ, দ্যাট ইত্যাদি এগুলো থাকে WH কোয়েশ্চেন, তারপর আমরা কি করি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। দেখো আমরা কি জানি আই এর সাথে কি বসে, আই এর সাথে কিন্তু ইজ বসে না। হ্যাঁ, যদিও মনে হতে পারে হু ইজ এ স্টুডেন্ট, বাট এটা কিন্তু খেয়াল করবে যে হু এর আগে কিন্তু কি রয়েছে, আই রয়েছে, এই জন্য এখানে এম হবে। মনে রাখবে এই হু এর আগে যে থাকবে তাকেই কিন্তু রেফার করবে, তাকেই মডিফাই বা যাই বলো তাকে কেন্দ্র করে কিন্তু ভার্বটি বসবে। হ্যাঁ, তো এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে যে কিনা আমি ছাত্র তার মনোযোগ দিয়ে পড়া উচিত। আই হু অ্যাম এ স্টুডেন্ট এটি হবে। তারপর দ্বিতীয়টি খেয়াল করো, যদি প্লুরাল নাউন হয় বা প্রোনাউন থাকে ঠিক একই রকম এগুলো থাকলে কি হবে, প্লুরাল ভার্ব। এখানে রয়েছে ইউ, তো ইউ এর সাথে কি বসবে, অবশ্যই আর বসবে, এখানে বাকি একটিও বসবে না যেহেতু হু রয়েছে। ইউ আর এ গার্ল শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস।
আর লাস্ট ওয়ান ফাইনাল খেয়াল করো, এই যে এ বান্ডল অফ, এ হার্ড অফ, এ বাঞ্চ অফ, এ পেয়ার অফ, দ্য ফ্লক অফ, এগুলো যদি কোথাও পাও, এগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম তোমাদের এইচএসসি লেভেলের। আমি জাস্ট এগুলো কুইজ আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে তোমরা একটু মজা পাও পড়ার মধ্যে। এগুলো থাকলে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। দেখো এখানে শুধু যদি সিজার থাকতো, এই শুধু সিজার ওয়ার্ডটা কিন্তু শব্দটা কিন্তু প্লুরাল, এখানে কি হয় সিজার্স, তাহলে হতো আর হতো, হ্যাঁ খেয়াল রাখবে। বাট যেহেতু এর আগে এ পেয়ার অফ রয়েছে, এই জন্য কী হবে, এখানে কি হবে ইজ হবে। বা আরও অন্যভাবেও ব্যাখ্যা দিতে পারি যে অফ সিজার মানে এই অফের পর যেগুলো থাকে এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, এগুলো ডিলিট করে দিয়ে প্রথমটি কি অ্যাকসেপ্ট করা, এ পেয়ার অফ মানে এক জোড়া, তাহলে যদি এ থাকে, এ পেয়ার অফ থাকলে অবশ্যই ইজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমি তোমাদেরকে এখন দেখাবো যে এক্সাইটিং একটি পার্ট, আল জাজিরা চ্যানেল, যেটি আমি বলেছিলাম তোমাদেরকে আজকে আমি উপস্থাপন করব। তোমরা একটু খেয়াল করে দেখো। ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে, আমি এটা লোড হচ্ছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, যদিও আমার সাউন্ড সিস্টেম ভালো না, আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না, ল্যাপটপের সাউন্ড খুবই কম। হ্যাঁ, তোমরা হয়তো ওইভাবে শুনতে পারবে না। সো খেয়াল করো, এটি হচ্ছে আল জাজিরা একটি চ্যানেল, নিউজ চ্যানেল। এখানে আল জাজিরা ইংলিশ লাইভ, আমি এটি লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যেটি করতে পারো, দেখো ইংলিশ তো আসলে যতটা না সাবজেক্ট, তারও আগে কিন্তু ভাষা। হ্যাঁ, তো এখানে খেয়াল করো যারা ফরেনাররা রয়েছে বিভিন্ন কান্ট্রির, হ্যাঁ বিভিন্ন ওরা নিউজ কভার করে, ইন্টারন্যাশনাল একটি নিউজ। এখানে কিন্তু তারা আমাদের মতো হয়তো বা এত ডিটেলস গ্রামার বা এত কিছু পড়ে না, বাট ওরা ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করেছে। ওরা কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারে, সব কিছু করতে পারে, তাই না? আমরা কিন্তু সেটা করতে পারি না এত বছর পড়াশোনা করার পরেও। আসলে আমাদের যে প্রসেসটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, আমাদের একটু ডিফারেন্ট হলে কি হয়, ভালো হয়। আমাদের বেশি বেশি এই যে লিসেনিং শুনতে হবে। আর অনেকে হতে পারে যে তোমরা বুঝতে পারো না, যে হয়তো বা শুনে স্যার কী বলতেছে আমরা বুঝতে পারি না, ওই ক্ষেত্রে সাবটাইটেল প্রয়োজন হয়। তোমরা যেটি করতে পারো, এখানে সেটিং রয়েছে, সেটিংয়ে ক্লিক করার পর দেখবে এখানে রয়েছে এই অটো প্লে, তারপর আরেকটি শব্দ রয়েছে সাবটাইটল। তোমরা সাবটাইটলে ক্লিক করলে দেখো এখানে রয়েছে ইংলিশ সাবটাইটল। তোমরা এটি ক্লিক করলে কিন্তু তোমাদের সরাসরি ওরা সাবটাইটল দেখাবে। যদিও এটি একটি লাইভ চ্যানেল, তোমরা দেখো এখন সাবটাইটল দেখতে পাচ্ছ। along with other trade 20% sales passed through these waters, Iranian letters। হ্যাঁ, আর তোমরা যারা বুঝতে পারো, যাদের সাবটাইটলের প্রয়োজন নেই, তারা কিন্তু এখানে ক্লিক করে সাবটাইটল বন্ধ করে দিতে পারো। যেমন আমি যেটা করি, আমি সাবটাইটল শুনি না, আমি সাবটাইটল ছাড়াই আমি শুনি, আমি অনেক দিন ধরে শুনতেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আল জাজিরা চ্যানেল, এখানে যেটি হয়, সো যেটি বলতেছিলাম যে তোমরা যদি এই জাতীয় নিউজ চ্যানেলগুলো শুনো, যেটি হবে এখানে সারা দুনিয়ার বিশ্বের যেগুলা মানে বার্নিং নিউজ, ওগুলো নিয়ে আলোচনা করা হয়। এতে করে তোমাদের মন মানসিকতা আরও ব্রডেন হবে, তোমরা বিশ্বকে নতুনভাবে জানতে পারবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যেটি করতে পারো, প্রতিদিন কমপক্ষে হোক মানে 5 থেকে 10 মিনিট তো তোমরা সময় দিতে পারো, তাই না? 5 থেকে 10 মিনিট তো খুব বেশি সময় নয়। তোমরা যদি 5 থেকে 10 মিনিট তোমরা এই যে এই আল জাজিরা চ্যানেলটি শুনো, তোমরা কী হবে, একটা সময় পর দেখবে শুনতে শুনতে তোমাদের লিসনিং স্কিল ডেভেলপ হবে, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হবে, তোমরা অনেক বেশি কিছু শিখতে পারবে। হ্যাঁ, যেটি কিনা তোমরা কল্পনা করতে পারো না। একটি গল্প শেয়ার করি, সম্ভবত 2-3 বছর আগে তোমার বিসিএসে যে ফার্স্ট হয়েছিল, উনি আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ডিপার্টমেন্ট থেকে। সো উনি একটি ওনার লাইভ সেশনে বলতেছিলেন, ওনাকে এক রিলেটিভ প্রশ্ন করেছিলেন, আচ্ছা আমি কিভাবে আমার ইংলিশ ভালো করতে পারি। তো ওই যে আইবিএতে বিসিএসে ফার্স্ট হয়েছে, উনি এখন ফরেন ক্যাডার ডিপ্লোমেট হয়েছেন। তো উনি অ্যান্সার দিয়েছিল, আপনি যেটা করবেন যে আপনি ইংলিশ নিউজ চ্যানেল, ইংরেজিতে খবর রেগুলার শুনেন। তারপর উনি বলল, আচ্ছা ভাই আমি তো ইংরেজিতে শুনলে বুঝি না, তাহলে আমি কেন শুনবো, যেটা আমি বুঝতে পারি না ওটা শুনে কী লাভ। তখন ওই যেই ঢাকা ভার্সিটি এই বিসিএসে চান্স পেলো, ফার্স্ট হলো, সারা বাংলাদেশের মধ্যে কিন্তু উনি ফার্স্ট হয়েছেন বিসিএসে। তো উনি উত্তর দিলেন
যদি আচ্ছা আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন কি করা দরকার, আমি কিন্তু সাজেশন হিসাবে আপনাকে বলেছি ইংলিশ নিউজ চ্যানেল শুনতে। হ্যাঁ, তো আপনি যদি আমার উপর এতটুকু ট্রাস্ট না করেন, আপনি যদি বিশ্বাস না করেন যে আমি বিষয়টা ভালো জানি, আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আমার সাজেশনে কাজ হবে না, তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞাসা করলেন? আর আপনি যদি আমার থেকে বেশি ভালো জানেন তাহলে তো আপনি আমার লেভেলেই আজকে আসতে পারতেন, তাই না? তো ব্যাপারটা এইরকম। তো উনি তো বুঝে শুনেই সাজেশন দিয়েছে, উনি জানে যে ওই লোকটা যখন ফার্স্টে এসব নিউজ চ্যানেল শুনবে উনি বুঝবে না, বাট এরপরেও কিন্তু বলেছে না শুনতে হবে। হ্যাঁ, সো উনি কিন্তু জানে যে এই ওয়েতেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হয়, রাইট? সো ব্যাপারটা এইরকম। তোমরা বলতে পারো স্যার আমরা তো বুঝি না, আমরা কেন শুনবো, ভালো লাগে না, বুঝতে পারি না। আর বাবা ভালো তো লাগবে না, সেটা আমরাও জানি। তোমরা এই কাজটাই তোমরা 3 মাস করো, 6 মাস করো, 1 বছর পরো, আই ক্যান গ্যারান্টি ইউর লাইফ উইল বি চেঞ্জড। হ্যাঁ, তোমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। তোমরা, আমি জাস্ট তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা 1 বছর যদি গ্রামার পড়ো, তোমরা যতটুকু শিখবে, এই 6 মাস যদি তোমরা স্পিকিং শুনো রেগুলার, তোমরা তার থেকে অনেক অনেক বেশি শিখতে পারবে। আসলে এটা হচ্ছে, ইংলিশটি হচ্ছে ইজ এ ল্যাঙ্গুয়েজ, বাট sorrowfully we learn it considering as a subject. যখন আমরা সাবজেক্ট হিসাবে পড়ি তখনই আমরা ভাষারগত জ্ঞানটা আমরা হারিয়ে ফেলি, আমরা অতটা ভালো করতে পারি না। So what we should do, we should listen to the English native speaker on regular basis. There is no alternative of listening to the native English speaker. If you really want to improve your English and improve your writing skill, grammatical skill or language skill, you must listen to the English native speaker at least 10 minutes a day. You should make this as you have it. Do this every day, enjoy the English language and keep learning. And আরেকটা জিনিস বলি, তোমরা খেয়াল করো, আমি উইথ ডিউ রেসপেক্টের সাথে বলছি, যারা নোয়াখালী থেকে এসেছে বা যারা বরিশাল থেকে, খেয়াল করবে এদের এক একজনের এক এক অ্যাকসেন্ট। নোয়াখালী যারা ওরা একভাবে কয়, কীভাবে বলে, কয় আর হানি দে, কয় আই হানি খাইয়াম। তো যাই হোক, বরিশাল্লা যেমন কিটো ভাই আছে, ফেসবুকে দেখো ভাইরাল হয়েছে, কয় মোরে চিনছনি, হ্যাঁ মই কিন্তু এইটা কইরাম। তো যাই হোক, তো ওদের এক একটা অ্যাকসেন্ট থাকে। হ্যাঁ, তো ওরা কিন্তু অ্যাকসেন্ট কীভাবে শিখেছে, জন্মগতভাবে ওদের এনভায়রনমেন্ট থেকে মানুষের সাথে শুনতে শুনতে ওরা ওদের অ্যাকসেন্টটা ডেভেলপ করেছে, তাই না? তো ঠিক একইভাবে তোমরা যদি এই যে ইংলিশ যে চ্যানেলগুলো রয়েছে তোমরা যদি রেগুলার শুনো, তোমাদের কি হবে, তোমাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমরা সঠিকটি জানতে পারবে। তারপর তোমাদের ইংরেজি স্কিল, প্রোনাউন্সিয়েশন তোমাদের দেখবে তোমরাও এক সময় ওদের মতো কথা বলতে পারবে। সো আই থিঙ্ক দ্যাট উড বি গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ. So focus on listening to English news channel on regular basis. So tomorrow I'm gonna share something, another new channel with all of you. And tomorrow কি হবে, আমরা আমাদের সিম্পল কমপ্লেক্স কমপ্লিটিং এর লাস্ট ক্লাস, ফাইনাল ক্লাস হবে, এবং আমরা নতুন একটি চ্যানেল তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা নাস ডেইলি নামে একটি চ্যানেল রয়েছে, খুব ফানি। আই হোপ ইউ গোনা এনজয় দ্যাট ক্লাস টুমোরো। তাহলে টুমোরোতে সকাল 9টায় এসে পড়ো, আশা করি দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, তোমাদের শুভকামনা করি, ভালো থাকো। হ্যাঁ, আর ক্লাসটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাও, তাহলে তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি চেষ্টা করি যে নতুনভাবে কোনো কিছু অ্যাড করার জন্যে, বা কোনো সময় স্ট্র্যাটেজি চেঞ্জ করি, যেহেতু তোমরা বুঝতে পারো না, তাহলে আরও সহজভাবে কীভাবে করা যায় ওটিকে নিয়ে কাজ করি। হ্যাঁ, সো তোমরা জানিয়ে দাও, ভালো লাগলে ইয়েস লেখে জানিয়ে দাও, আর ভালো থাকো। কিছুক্ষণ পর তোমাদের আজকে বাংলা, জানো তোমরা আলামিন স্যার চমৎকার বাংলা পড়ায়, তিনি ক্লাস নেবেন। হ্যাঁ, সো তোমরা থাকো, আর এটি শুভকামনা করি। আর তোমরা খেয়াল করো যে আলামিন স্যার যে তোমাদের বাংলা পড়ায়, আমি খেয়াল করলাম উনি যখন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়িয়েছেন, আমরা কিন্তু অনেকেই এই জাতীয় নিয়মগুলো পারি না, বাট আমরা কিন্তু বাংলায় অনর্গল কথা বলতে পারি, রাইট? ঠিক ইংলিশেও একই অবস্থা, আমরা সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড, কনভার্ট ছাড়াও কিন্তু আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারি। এই জন্য আমাদের গ্রামার প্রয়োজন নেই, আমাদের দরকার কি লিসেনিং স্কিল ডেভেলপ করা। উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার লিসেনিং স্কিল, অ্যান্ড দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু if we want to be very good at English and if we want to learn English language. So welcome everybody, thank you, bye, Allah Hafiz, Assalamu alaikum.